পরিসংখ্যান দিয়ে শুরু করি। যা নিয়ে অনেকে কথা বলছেন না, অনেকেই বা হয়তোবা বুঝতে পারছেন না। কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব পাওয়া জরুরি। এই কারণে প্রশ্ন দিয়ে কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করি। তো 2025-26 অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ 57.4 লাখ টন জ্বালানি আমদানি করেছে, যেখানে আগের বছরে একই সময় ছিল 50.5 লাখ টন, অর্থাৎ আগের বছরের তুলনায় 13-14% বেশি জ্বালানি আমরা আমদানি করেছি। এখন সিম্পল প্রশ্ন, আগের বছরের তুলনায় আমদানি বেশি হলে জ্বালানি সংকট বা ডিজেল সংকট কেন? ডিজেল ব্যবহারের কোনো ডেটা আমাদের নেই বলে, ডেটাবেজ আমাদের নেই বলে আমরা এই সংকটের জায়গাটা বুঝতে পারছি না। তবে প্রশ্নটা থেকেই যায়, আমদানি 13% বেশি হলে আমাদের সংকট কেন হবে বিভিন্ন জ্বালানিতে? অথচ দেখুন, মার্চের 31 তারিখে আমাদের বলা হয়েছিল ফুয়েলের কোনো সংকট নেই। আবার বলা হচ্ছে দেখুন যে যুদ্ধের কারণে আমার জ্বালানি ব্যয় বেড়েছে প্রায় 29%। 2026 অর্থ বছরের জুলাই থেকে, একটু খেয়াল করবেন দর্শক, 2026 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রতি ব্যারেল জ্বালানি তেল কিনেছি $75 থেকে $80 দিয়ে। ইরান, আমেরিকা, ইসরায়েলি যুদ্ধের পরে বিশ্ববাজারে প্রথম জ্বালানি তেলের দাম বাড়ে 2026 সালের মার্চের প্রথম সপ্তাহে, এবং তখন তা বেড়ে হয়েছিল $90 থেকে $100 প্রতি ব্যারেল। এবং মার্চের শেষে এসে, এই যে মানে কিছুদিন আগে মার্চের শেষে এসে দাম সবচেয়ে বেশি হয়েছিল $116 প্রতি ব্যারেল। অন্যদিকে আরেকটা কথা একটু খেয়াল রাখবেন, যেগুলো হয়তোবা আপনারা অনেক ঘাটাঘাটি করলে পারবেন, সেটি হলো যে মার্চে সেই হিসেবে আমরা কিন্তু বেশি জ্বালানি আমদানিও করিনি, অর্থাৎ যে সময় হাইয়েস্ট দাম উঠেছে সে সময় আমরা আমদানি করিনি। এই অবস্থায় জ্বালানির ব্যয় 28% কেন দেখানো হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে এতক্ষণ যে হিসাবটা বললাম, যে ক্যালকুলেশনটা দেখালাম আপনাদের, এখানে যে বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে করাপশন হয়েছে, সেটা কি ধরতে পারছেন দর্শক? বিরাট অঙ্ক মানে বিরাট অঙ্ক। তো এই টাকা কার পকেটে গেছে? ডক্টর ইউনূসের পকেটে নাকি বিএনপির পকেটে? মোট কথা, পুরো প্রক্রিয়াটির সরবরাহ ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দেয়। জ্বালানি সংকট দর্শক প্রতিদিন, যারা বাংলাদেশে আছেন জানেন, প্রতিদিন একটু একটু করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। জ্বালানি সংকট যখন আমরা বলি তখন আমরা বেশ কিছু জ্বালানির কথা বলি, ডিজেল, ক্রুড অয়েল, ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন ইত্যাদি। আজকে আমি বিশেষ করে ডিজেল সংকটের কথা বলবো, যা দিয়ে সেচের পানি তোলার কাজে ব্যবহৃত হয়। জেলেরা তাদের নৌকায় ব্যবহার করে। বিভিন্ন জেলায় যেখানে ইঞ্জিন চালিত নৌকায় একমাত্র যাতায়াতের ভরসা, সেই নৌকাগুলোতে ব্যবহার করা হয়। এবং একটু খেয়াল করবেন দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে ডিজেল লাইটার জাহাজগুলো ডিজেল ব্যবহার করে। এই লাইটার জাহাজগুলো কি, সমুদ্র বন্দরগুলোতে বিদেশ থেকে যখন কাঁচামাল আনা হয় তখন এই লাইটার জাহাজগুলো দিয়েই তা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যায়, বিশেষ করে ঢাকায়। ঢাকায় আসে। এই লঞ্চগুলো যখন চলতে পারে না বা দেরিতে করে আসে, সেটা কলকারখানার উৎপাদনে প্রভাব ফেলে, উৎপাদন খরচ বেড়ে যায়, এবং ফলশ্রুতিতে কি হয় দর্শক, জনজীবনে মুদ্রাস্ফীতি বাড়ায়। দর্শক, শুধু ডিজেল আমদানি গত বছরের তুলনায় 6 লাখ টন বেড়েছে, এবং 2026 অর্থ বছরে প্রতি টন ডিজেলের গড় মূল্য 14 থেকে 15% বাড়িয়ে দেখানো হয়েছে। আগে যে প্রশ্ন তুলেছিলাম, আবার সেই প্রশ্ন আবার করছি, ডিজেল আমদানি এতটা বাড়লে ডিজেল সংকট কেন দেখা দিবে? এবং বিশ্ববাজারে যদি তেলের দামের হেরফেরের সময় আমরা জ্বালানি বেশি না কিনে থাকি, তাহলে ডিজেলের দাম এত বাড়লো কিভাবে? এই প্রশ্নগুলো নিয়ে একটু চিন্তা করুন দর্শক। শেখ হাসিনা সরকারের সময়
বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, ডিজেলের উৎস ডাইভার্সিফাই করা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এই লাইনগুলো ডেলিবারেটলি তৈরি করা হয়েছিল যেন হরমুজের মতো একটি কোনো জায়গা একটি সাপ্লাই চেন আটকে দিলেও আমাদের সাপ্লাই চেনে যেন কোনো সমস্যা না হয়। তাহলে এখন হরমুজের সমস্যা হলে আমাদের এখানে সমস্যা হচ্ছে কেন দর্শক? বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজের কাছে গিয়ে ফিরে গেছে ইরান অনুমতি না দেওয়ায়। দর্শক একটু খেয়াল করবেন যে এটা কিন্তু শুধু একটা ঘটনা না, এটা দেখাচ্ছে যে এনার্জি সাপ্লাই এখন জিওপলিটিক্যাল পারমিশনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আর এখানেই আসে রাজনৈতিক দায়ের কথা, দায়িত্বশীলতার কথা। কারণ আজকে অর্থনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান, এই প্রশ্ন কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। আগের ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজিটা কি চালু আছে নাকি ভেঙে গেছে? আরো বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন স্বাধীনভাবে রাশিয়ার মতো বিকল্প উৎসগুলো থেকে জ্বালানি আনতে পারছে, নাকি স্যাংশন, ব্যাংকিং চ্যানেল আর অদৃশ্য পারমিশন স্ট্রাকচারের মধ্যে আটকে গেছে? যদি আটকে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু দর্শক শুধু অর্থনীতির ব্যাপার না, সেটা কিন্তু সার্বভৌমত্বের প্রশ্ন, তাই না? দর্শক, আমাদের সংকটটা, এতক্ষণ যদি আমার কথাগুলো বুঝে থাকেন, আমাদের সংকটটা এখন 3 স্তরের: গ্লোবাল চাপ, লজিস্টিক্যাল বাধা আর ভেতরের ব্যবস্থাপনার দুর্বলতা, যেটাকে আপনারা এখন বলতে পারেন যে করাপশনটা জ্বালানিকে নিয়ে চলছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো, তার চেয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, বাংলাদেশ শেখ হাসিনার সময় থেকে জ্বালানি নিরাপত্তা ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছিল, সেটা কি এখন কাজ করছে? একটি দেশের যে কোনো সংকট তখনই বিপজ্জনক হয় যখন রাষ্ট্র নিজের বিকল্পগুলো তৈরি করেও সেগুলো ধরে রাখতে পারে না। দর্শক, গত 16 বছরে শেখ হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় দেশে এই জ্বালানি সংকট নিরসনের জন্য, যে কোনো সংকটকালীন সময়, যুদ্ধকালীন সময় দেশে যেন জ্বালানি সংকট না হয়, সে কারণে অনেকগুলো বিকল্প জিনিসপত্র তৈরি করা হয়েছিল। গত সপ্তাহে আপনাদের কিছু জানিয়েছিলাম যে কৃষিক্ষেত্রে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সাপ্লাই চালিয়ে রাখার জন্য শেখ হাসিনা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। শুধু কি কৃষিক্ষেত্রে নয়, কৃষি খাতে নয়, যে কোনো ক্ষেত্রে এই বিদ্যুৎ সংকটকে যেন আমরা সহজে মোকাবেলা করতে পারি, সেই কারণে শেখ হাসিনা অনেক রকমের, অনেক ধরনের বিকল্প ব্যবস্থা করে রেখে গিয়েছেন। আমরা সেই বিকল্প ব্যবস্থাগুলোকে ধরে রাখতে পারছি না। আমরা নিজেদের প্রতিহিংসার কারণে সেই একবার ডক্টর ইউনূস সেগুলো ধ্বংস করে দিয়ে গেছে। এখন বিএনপি সরকার, তারেক রহমান সেই বিকল্প ব্যবস্থাগুলো কেবলমাত্র প্রতিহিংসার কারণে সেগুলোকে ব্যবহার করছে না, সেগুলোকে জনগণের সামনে আসতে দিচ্ছে না, যার কারণে আজকের এই কৃত্রিম ডিজেল সংকট এবং অন্যান্য জ্বালানি সংকট। এই অবস্থায় এখন আমরা দাঁড়িয়ে আছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।